হুজুরের নাম বল, আমি তো যারা দেহি নেই আমার পক্ষে বলা সম্ভব না। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে গিয়ে গুম হয়েছিলেন সুখরঞ্জন বালী। বাংলাদেশ থেকে ভারতে গুম, এরপর নানা রকমের অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সুখরঞ্জন বালী। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালী কিভাবে ভারতের কারাগারে পৌঁছান তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। সুখরঞ্জন বালী বলেন, 2012 সালের 5ই নভেম্বর তিনি আদালতে যান। সঙ্গে ছিলেন কয়েকজন আইনজীবী। তাদের গাড়ি দেখে আদালতের গেটে আটকে ফেলা হয়। সঙ্গে থাকা আইনজীবীদের সঙ্গে গেটের দায়িত্বে থাকা লোকদের তর্ক বিতর্ক চলছিল। এ সময় কিছু সাদা পোশাকের লোক তাকে নামিয়ে টানাটানি করতে থাকেন। একটি খালি কক্ষে আটকে রাখার কথা জানিয়ে সুখরঞ্জন বালী বলেন, ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না। মাঝে মধ্যেই অল্প করে খাবার দেওয়া হতো। যারা খাবার দিতেন বা পাহারায় ছিলেন তারা নীল রঙের পোশাক পরা ছিলেন। 2 দিন পর অন্য একটি কক্ষে নেওয়া হয়। সেখানে জোর করে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চলে। কয়েকদিন সেখানে থাকার পর আবার একদিন সকালে চোখ বেঁধে গাড়িতে তোলা হয় বলে জানান সুখরঞ্জন বালী। তিনি বলেন, গাড়িতে ওঠানোর সময় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি তা জানতেন না। এ সময় জায়গাটি বাগেরহাট কিনা তা ঠাউর করার চেষ্টা করেন সুখরঞ্জন বালী, কিন্তু তিনি বুঝতে পারেন যে এটা বাগেরহাট নয়। তিনি বলেন, স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সামনে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, এটা বর্ডার এলাকা। সেখানে যারা আমাকে নিয়েছিলেন, কান্না করতে করতে আমি তাদের কাছে অনুরোধ করেছিলাম বিএসএফ এর হাতে তুলে না দিতে। বলেছিলাম বারবার, আমি বললাম এদের হাতে তুলে দিয়েন না, প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। এ কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই। জোর করে বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন সুখরঞ্জন বালী। তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে? কান্না জড়িত কণ্ঠে সুখরঞ্জন বালী বলেন, আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই আমাকে প্রচন্ড মারধর শুরু করে। বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি। আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কিনা আমি আজও বুঝিনি। এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে। এরপর বসিরহাট জেলে তাকে 22 দিন রাখা হয়। আদালতে তোলা হয় এবং এরপর স্থান হয় দমদম জেলে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী শাসনামলে গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত 27 আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। কমিশন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। দেশে গত 15 বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। সুখরঞ্জন বালী মূলত জামায়াতে ইসলামের নেতা। প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তিনি 2012 সালের 5ই নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকেই নিখোঁজ হন। বলা বাহুল্য, সুখরঞ্জন বালী পশ্চিমবঙ্গের এক কারাগারে ছিলেন। এ খবর প্রথম প্রকাশ করে ঢাকার একটি ইংরেজি পত্রিকা। সুখরঞ্জন বালী বাংলাদেশ জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তিনি 2012 সালের 5ই নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকেই নিখোঁজ হন। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবীরা তখন অভিযোগ করেছিলেন যে তাকে সরকারের নিরাপত্তা বাহিনীর লোকজন অপহরণ করেছে, তবে তার সুষ্ঠু পর্যালোচনা তখন করা হয়নি।